তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আপিল শুনানি শেষ, রায় ২০ নভেম্বর। ৭ সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চে দিন নির্ধারণ। ইসির নির্বাচনী আচরণ বিধি জারি, পোস্টার ড্রোনের ব্যবহার নিষিদ্ধ, লঙ্ঘনে ৬ মাস কারাদণ্ড, ১.৫ লাখ টাকা জরিমানা। পল্টনে ৫ দাবিতে জামায়াত ও সমমনা ৮ দলের সমাবেশ, দলে দলে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। এবং রাজধানীতে পেঁয়াজের কেজি ১২০, সয়াবিন তেল লিটারে বেড়েছে ৪ টাকা, নতুন করে বৃদ্ধির সুপারিশে ক্ষুব্ধ ভোক্তা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে সঙ্গে আছি মাহমুদ হোসেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে করা আপিলের শুনানি শেষ হয়েছে। আগামী ২০ নভেম্বর আপিলের রায় ঘোষণা করবেন আপিল বিভাগ। মঙ্গলবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ রায়ের এ তারিখ নির্ধারণ করেন। পঞ্চদশ সংশোধনী আইনের কিছু অংশ বাতিল করে হাইকোর্টের দেয়া এক রায়ের ফলে ইতোমধ্যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার ফেরার পথ তৈরি হয়েছে। এখন ত্রয়োদশ সংশোধনীর এ মামলায় সর্বোচ্চ আদালতের রায়ে স্পষ্ট হবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরবে কিনা এবং ফিরলে কিভাবে তা চালু হবে। এর আগে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে একাধিক রিভিউ আবেদনের শুনানি শেষে গত ২৭ আগস্ট আপিলের অনুমতি দেয় পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ। দর্শক, এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মেজবা রহমান। মেজবা, হাইকোর্টে তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে শুনানি শেষ, নভেম্বরের রায়ের দিন নির্ধারণ করা হয়েছে। সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? উপস্থাপন করছিলেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, অর্থাৎ বহুল কাঙ্ক্ষিত সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা টানা ১০ম দিনের এই শুনানি কিন্তু শেষ হয়েছে আজ। আর সকাল ৯টা ৫০ আজ প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে শুনানি শুরু হয় এবং এই শুনানি শেষ হওয়ার পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন যারা আসলে শুনানি করেছেন। বিএনপি জামাতের পক্ষে যে আইনজীবী ছিলেন, সুজনের পক্ষে যে আইনজীবী ছিলেন, অর্থাৎ বিএনপির পক্ষে জয়নুল আবেদিন, রুহুল কুদ্দুস কাজল, তারা কথা বলেছেন। এরপরে আমরা দেখেছি রেফাত ভূঁইয়া কথা বলেছেন, এছাড়াও শরীফ ভূঁইয়া কথা বলেছেন এবং এরপরে শিশির মনির, যিনি জামাতের পক্ষে আসলে আইনজীবী ছিলেন, তিনিও গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন। তারা সকলেই জানিয়েছেন, আমি যদি একটু আপনাকে বলি, যেমন রুহুল কুদ্দুস কাজল জানিয়েছেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তারা চেষ্টা করেছেন যে বিগত সরকার শাসনামলে, বা যদি আরেকটু বলতে চাই সুস্পষ্টভাবে, সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের যে বিচারিক প্যানেল ছিলেন এবং যে আদেশ দিয়েছেন তত্ত্বাবধায়ক শাসন ব্যবস্থা বাতিলের, সেই রায়ের ফলে দেশে যে সমস্যা তৈরি হয়েছে তাই সেই বিষয়গুলো তারা আসলে তুলে ধরেছেন আজ প্রধান এই কয়েকদিনের শুনানিতে। জয়নুল আবেদিন জানিয়েছেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের ফলে দেশের যে গুম খুন এবং রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হয়েছে সেই বিষয়ে তিনি জানিয়েছেন। এছাড়াও শিশির মনিরও কিন্তু একই কথা জানিয়েছেন। অর্থাৎ তবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কবে ফিরবে সেই বিষয়টি আসলে তাদের কাছে প্রশ্ন করা হয়েছিল। তারা জানিয়েছেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যদি ফিরেও আসে সেটি আগামী নির্বাচনে, অর্থাৎ ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, এই নির্বাচন নয়, এর পরবর্তী যে নির্বাচন হবে সেই নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসবে বলে তারা মনে করেন। এবং আরেকটি প্রশ্ন তাদের কাছে জানানো হয়েছিল কেন এই নির্বাচনে নয়। তারা জানিয়েছেন যে সাধারণত সরকার সংসদ ভাঙার ১৫ দিনের মাথায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আসলে গঠন করা হয়। যেহেতু ১ বছর আগে সরকার সংসদ ভেঙে গিয়েছে, এখন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে বাংলাদেশ পরিচালিত হচ্ছে এবং তারা আশা করছেন এই নির্বাচন, অর্থাৎ আগামী যে নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারিতে, এই নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই হবে এবং এর পরবর্তী যে নির্বাচন সেই নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে। এবং আরেকটু জানিয়ে রাখি, এরপরে কিন্তু কথা বলেছেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। তিনি একই কথা জানিয়েছেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের ফলে দেশে একটি মরণ ব্যাধি তৈরি হয়েছিল, অর্থাৎ যে ৭০ লক্ষ মানুষকে যে গুম করা হয়েছিল এবং একই সঙ্গে মানুষের ভোটাধিকার মানুষ ভোট দিতে পারেনি সেই বিষয়টি জানিয়েছেন। এবং তারা আশা ব্যক্ত করেছেন নভেম্বরের ২০ তারিখেই রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবারও দেশে পুনর্বহাল হবে। এই ছিল আমার কাছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানোর সবশেষ। মাহমুদ। মেজবা, আপনাকে ধন্যবাদ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রচারে রাজনৈতিক দল ও প্রার্থীরা কোনো প্রকার পোস্টার ব্যবহার করতে পারবেন না। সংসদ নির্বাচনের আচরণ বিধিমালায় এই বিধান যুক্ত করেছে নির্বাচন কমিশন, ইসি।
এবারই প্রথমবারের মতো নির্বাচনে পোস্টার থাকছে না। সোমবার রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা 2025 জারি করেছে নির্বাচন কমিশন। দল ও প্রার্থীরা নির্বাচনের সময় কি কি করতে পারবেন আর কি কি করতে পারবেন না সেসব রয়েছে এই সংশোধিত বিধিমালায়। এতে অনলাইনে ভোটের প্রচারের বিষয়েও বলা রয়েছে। আচরণবিধি লঙ্ঘনে সর্বোচ্চ 6 মাসের কারাদণ্ড ও 1.5 লাখ টাকা জরিমানা এবং দলের জন্য 1.5 লাখ টাকা অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। প্রয়োজনে তদন্ত সাপেক্ষে প্রার্থিতা বাতিলের ক্ষমতাও থাকছে ইসির। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী এমআর আসাদ। আসাদ, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা জারি করেছে নির্বাচন কমিশন, এই বিষয়ে জানান। আর এর সঙ্গে উত্তর ও দক্ষিণ আমেরিকার রাষ্ট্রদূতের সাক্ষাৎকারের কথা রয়েছে। মাহমুদ, আজকে আমাদের নির্বাচন ভবনে যে বিষয়টি সবচেয়ে আলোচিত হচ্ছে সেটি হচ্ছে আচরণ সংশোধিত যে আচরণবিধির প্রজ্ঞাপন জারি করা হয়েছে সেটি, এবং সেখানে আসলে মূলত নির্বাচন কমিশনের পক্ষ থেকে বারবার যে কথাটি বলা হয়েছে যে এআই কে নির্ভর করে যে অপপ্রচারগুলো চালানো হয় নির্বাচনে যেন সেটি আসলে এই অপপ্রচার যেন ভূমিকা রাখতে না পারে সেই বিষয়ে, এবং সেটাকে ঠেকাতে আসলে নির্বাচন কমিশন এবারকার আচরণবিধি যেটি সংশোধিত আচরণবিধি করা হবে সেখানে তারা গুরুত্ব দেবে। এবং এছাড়া নির্বাচনকে সুষ্ঠু এবং পেশিশক্তি এবং কালো টাকার প্রভাব মুক্ত করতে বেশ কিছু বিধি এখানে সংযোজিত করা হয়েছে বলে আমরা দেখেছি। এছাড়া যে বিষয়টি রয়েছে যে আমরা নির্বাচনের সময় দেখেছি যে বিভিন্ন পক্ষের আসলে একটি সংঘর্ষের রণক্ষেত্রে পরিণত হয় নির্বাচনের মাঠ এবং ভোট কেন্দ্রগুলো। সুতরাং সেটিকে ঠেকানোর জন্য আমরা এবারকার দেখেছি যে সংশোধিত যে আচরণবিধি দেওয়ার প্রজ্ঞাপন জারি করা হয়েছে সেখানে আসলে সেই ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে। আর কিছুক্ষণ আগে আমাদের সহকর্মী মেজবাহ রহমান হাইকোর্ট থেকে যে বিষয়টি আসলে জানাচ্ছিলেন যে আপিল বিভাগের একটি রায়, নির্বাচন কমিশন ভবনে কিন্তু আজকে আরেকটি বিষয় সেটিও কিন্তু খুবই আলোচনার মধ্যে রয়েছে, যেটি হাইকোর্টের একটি রায়ের বিষয়। সেটি হচ্ছে যে কিছুদিন আগে নির্বাচন কমিশন সংসদীয় আসন যেটি রয়েছে সেখানে 300টি সংসদীয় আসন বহাল রেখে গাজীপুরে একটি আসন বাড়ানো হয়েছিল, গাজীপুর 6, এবং বাগেরহাটে 4টি সংসদীয় আসন ছিল এবং সেখান থেকে একটিকে কমানো হয়েছিল। এবং সেটি নিয়ে আসলে সংক্ষুব্ধ যারা রয়েছেন তারা হাইকোর্টে রিট করেছিলেন এবং তারই একটি রায় কিন্তু ইতিমধ্যে প্রকাশ পেয়েছে এবং সেখানে কিন্তু 4টি সংসদীয় আসনকেই বহাল রাখার জন্য হাইকোর্ট থেকে বলা হয়েছে। এবং সেটিকে কেন্দ্র করে আসলে যারা আপিল করেছিল, যারা এই রিটটি করেছিলেন এবং বাগেরহাট 4 আসনের যারা বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা তারা আজকে নির্বাচন ভবনে এসেছিলেন এবং তারা সিনিয়র সচিবের সঙ্গেও দেখা করেছেন এবং প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গেও তারা বৈঠক করেছেন এবং তারা একটি আবেদন নির্বাচন কমিশনের প্রতি জানিয়েছেন যেন এই যে রায়টি হাইকোর্ট থেকে এসেছে এটির বিরুদ্ধে আসলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেন কোনো আপিল করা না হয়। মূলত আসাদ, আপনাকে ধন্যবাদ। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সাংবিধানিক আদেশ জারি, নভেম্বরে গণভোট এবং নির্বাচনে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা সহ 5 দফা দাবিতে পল্টনে সমাবেশের আয়োজন করেছে জামায়াত সহ যুগপৎ কর্মসূচি চালিয়ে আসা সমমনা 8 রাজনৈতিক দল। সবশেষ গেল 7 নভেম্বর প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি জমা দেয় তারা। তবে স্মারকলিপি দেওয়ার পরও সরকারের পক্ষ থেকে সাড়া না মেলায় মঙ্গলবার সমাবেশের কর্মসূচির ঘোষণা করা হয়। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে সমাবেশ সফল করতে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। দুপুর 2টায় শুরু হবে সমাবেশ। দর্শক, এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ওবায়দুল হক মারুফ। মারুফ, জামায়াত ও 8 দলের সমাবেশের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? যে মাহমুদ, এই মুহূর্তে আমি রয়েছি পল্টন মোড়ে। আপনি যেমনটা বলছিলেন, বাংলাদেশ জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস সহ প্রায় 8টি দল এখানে যুগপৎ আন্দোলন করছে। তাদের দাবি মূলত যে গণভোট এবং জাতীয় নির্বাচন আগে গণভোট এবং একই সঙ্গে জুলাই সনদের আদেশ জারি সহ প্রায় 5 দফা দাবিতে এখানে আন্দোলন চলছে। এবং যেমনটা দেখছেন এই আন্দোলনে এখানে সমাবেশের প্রস্তুতি চলছে। এই প্রস্তুতিকালে আপনারা দেখতে পাচ্ছেন যে পল্টন মোড়ে বিভিন্ন যে তাদের
লোকজন জড়ো হচ্ছে এবং তাদের বিষয়গুলো জানার জন্য আমরা জামায়াত ইসলামীর ঢাকা মহানগর উত্তরের একজন নেতার সঙ্গে কথা বলবো। আমরা একটু জানার চেষ্টা করব আপনাদের এই আন্দোলনের জানার চেষ্টা করব আপনাদের এই আন্দোলন সরকার দাবি দেওয়া মেনে না নিলে আপনাদের আন্দোলন কি আরো বেগবান হবে কিনা, বা এই আজকের আপনাদের দাবি দেওয়াগুলো কি? ধন্যবাদ। আমাদের অন্যতম দাবি হচ্ছে ঐকমত্য কমিশনে আমাদের রাজনৈতিক দলগুলো যেই ব্যাপারে ঐকমত হয়েছিল এবং সরকার ইতিমধ্যেই গণভোটের যে জনগণের দাবি, আমাদের 8 দলের দাবি হচ্ছে নভেম্বরেই কিন্তু গণভোটের ব্যবস্থা করতে হবে এবং এটি আজকে আপনারা জেনেছেন যে গণদাবিতে পরিণত হয়েছে। কারণ জুলাই সনদকে যদি আইনি ভিত্তি দেওয়া না যায় তাহলে ফেব্রুয়ারির নির্বাচন, এই বিপ্লব এবং বিপ্লবীদের যে মর্যাদা আমাদের এটি কিন্তু ক্ষুণ্ণ হবে। এই জন্যেই আপনি এটিকে যদি জাতীয় নির্বাচনের সময় হয় তাহলে কিন্তু সেটি হবে না। এই জন্যে 8 দলের অন্যতম দাবি আজকে শীর্ষ নেতারা ডক্টর শফিকুর রহমান এবং মুফতি রেজাউল করিম সাহেব, আল্লামা মামুনুল হক সহ 8 দলের শীর্ষ নেতৃবৃন্দ আজকে সেই বক্তব্য রাখবেন। আমরা আশা করছি, আমরা খবর পাচ্ছি সরকার এই ব্যাপারে সরকারি উদ্যোগ গ্রহণ করবে, কারণ রাজনৈতিক দলগুলো তাদের ঐকমতে আসতে পারে নাই। সুতরাং আমাদের দাবি হচ্ছে নভেম্বরের মধ্যে এই গণভোটের ব্যবস্থা করতে হবে, সেই দাবিটি আজকে এখান থেকে জানানো। জি, যেমনটা শুনছিলেন যে এখানে নভেম্বরেই গণভোটের দাবিতেই মূলত যে সমমনা 8টি ইসলামিক দল এবং অন্যান্য দল সহ 8 দল তারা এই দাবিটি এখানে দাবি আদায়ের লক্ষ্যে এখানে রয়েছেন এবং তারা আশা করছেন যে এই দাবি বাস্তবায়িত হবে। মাহমুদ, আপনাকে ধন্যবাদ মারুফ। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচন নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। তাদের দাবি এ সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের অনেক বিভাগের সেমিস্টার শেষ হয়ে যাবে, অনেকেই থাকবে ক্যাম্পাসের বাইরে। তাই নির্বাচনে ভোট উৎসব মুখর হবে কিনা এ নিয়ে দেখা দিয়েছে সংশয়। এদিকে যকসুর প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন সবকিছু বিবেচনা করেই নির্বাচনের সময় নির্ধারণ করা হয়েছে। মুদাসসির আলী প্রতিবেদন। গেল 5 নভেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। আগামী 22 ডিসেম্বর হবে যকসু নির্বাচন। কিন্তু ভোট গ্রহণের তারিখ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠনের। আমাদের দাবি ছিল 27 নভেম্বরের মধ্যে নির্বাচন শেষ করতে হবে, আর যদি সেটা সম্ভব না হয় ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে নির্বাচন শেষ করতে হবে। কিন্তু প্রশাসন শিক্ষার্থীদের মতামতকে প্রাধান্য না দিয়ে একগুঁয়েমি ভাব দেখিয়ে তারা তাদের মতো করে একটা তারিখ নির্ধারণ করেছে। ডিসেম্বর মাসে অনেকে ম্যাক্সিমাম ডিপার্টমেন্টের সেমিস্টার ফাইনাল শেষ হয়ে যাবে, তারা ছুটির মূলত আবার শীতকালীন ছুটি থাকবে, শিক্ষার্থীরা পরীক্ষার পরে তারা গ্রামে চলে যায়। আমাদের সাংবাদিক সমিতি একটা জরিপ চালিয়েছে, সেখানে 67% শিক্ষার্থী বলছে যে আমরা 22শে ডিসেম্বর নির্বাচনে ভোট দেওয়ার জন্য আসলে প্রস্তুত না। সাধারণ শিক্ষার্থীরাও জানিয়েছেন একই রকম অভিব্যক্তি। তবে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হবার পর প্রথম ছাত্র সংসদ নির্বাচন নিয়ে আগ্রহ আছে তাদের। আমরা খুবই আশাবাদী প্রথম নির্বাচন যত সুষ্ঠুভাবে হয়। জাতীয় নির্বাচনের আগে 3-4 মাস দেশে একটা আমরা জানি যে একটা খুবই গরম একটা আবহাওয়া বা গরম একটা পরিস্থিতি যায় বাংলাদেশের রাজনীতির মাঠে। সো এমন একটা সময়ে গিয়ে বা এমন কাছাকাছি সময়ে যদি আমার জগন্নাথ ইউনিভার্সিটির যে যকসু নির্বাচনটা এটা যদি তারা আয়োজন করতে চায়, সেক্ষেত্রে অনেক ধরনের বাধা বিপত্তির সম্মুখীন হতে পারে। ছাত্র সংগঠনের অনেকেই জানিয়েছেন বিশেষ কোনো গোষ্ঠীর সুবিধার কথা ভেবে পেছানো হয়েছে নির্বাচন। ইসলামী ছাত্র শিবিরের ইঙ্গিত ছাত্র দলের দিকে। শুধুমাত্র একটা বিশেষ গোষ্ঠীর চাওয়া পাওয়ার ভিত্তিতেই এই টাইমটা পেছানো হয়েছে। কোনো ছাত্র সংগঠন, একটা মাত্র ছাত্র সংগঠন ছাড়া কেউ সময় পিছানোর জন্য পক্ষে ছিল না। ছাত্র সংগঠন আপনারা সকলে জানেন যে সেটা ছাত্রদল চেয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক তৌহিদ চৌধুরী তা প্রত্যাখ্যান করে ভোট গ্রহণের দিনক্ষণ ঠিক আছে বলে দাবি করেন। কাদা ছুড়াছুড়ি আসলে বিষয়টা খুব খারাপ। আমাদের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন তারিখটা পেছায়নি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের ওই নির্বাচনটা পরিচালনার ক্ষেত্রে প্রয়োজন ছিল বিধায় সে তার মতো করে একটা তারিখ দিয়েছে, সেটাকে আমরা অভিনন্দন জানাই। আর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা হাসান জানিয়েছেন সব পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারা ছাত্র এবং তাদেরকে তারা বলছেন, কি জন্য বলছেন আমি জানি না, কিন্তু তাদেরকে অনেকজনকে আমি ডেকে বলেছি যে এই ক্যালেন্ডার আপনারা যেটা বলছেন যে আগে করা সম্ভব আমাকে দেখান, এই রুলস আর এই শর্ত এগুলো মেনটেন করে কবে দেওয়া যায়। তারা দেখে বলে না স্যার ঠিক আছে। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। জয়পুরহাটে সার সিন্ডিকেটের কবলে চাষিরা। কৃত্রিম সংকট তৈরি করায় নির্ধারিত মূল্যের চেয়ে বস্তা প্রতি গুনতে হচ্ছে 300 থেকে 500 টাকা পর্যন্ত।
যদিও দাম বাড়ার বিষয়টি অস্বীকার করেছেন ডিলাররা। অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। মিলন রায়হানের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদা আক্তার। জয়পুরহাটের ৫টি উপজেলায় সিন্ডিকেটের মাধ্যমে স্থানীয় ডিলাররা সারের কৃত্রিম সংকট তৈরি করছে। তাতে আমন মৌসুমে অন্যান্য সারের সাথে ডিএপি, টিএসপি ও পটাশ সারের চাহিদা কয়েকগুণ বেড়ে যায়। তাই ভরা মৌসুমে চড়া দামে সার কিনতে বাধ্য হওয়ায় হতাশায় কৃষকরা। ইউরিয়া হয়তোবা আমি অগ্রিম কিছু কিনে রাখবো, আমাকে দিচ্ছে না, বলিচ্ছে যে তুমি 2 বস্তা লাও, 5 বস্তা লাও। কেন এত সংকট? অন্য জায়গায় সার আসতে আছে, আগে আউটকে যায়, বেশি দামে লাভ পায়া। ডিলারেরা অন্য জায়গায় সার বিক্রি করছে, আমরা সার নিতে গেলে বাজার মূল্যে অনেক বেশি ধরছে। সারের মূল্য বৃদ্ধি নিয়ে খুচরা ব্যবসায়ী ও ডিলাররা দুষছেন একে অপরকে। বাইরে থেকে বেশি দামে আনে এই খুচরা বিক্রয় কৃষকের মাঝে আমরা দিতে পারতেছি না। কৃষকরা এই পর্যায়ে খুব হতাশ ফিল করতেছে। আর আমরা যে অ্যালটমেন্ট পাই তা সম্পূর্ণ খুব সীমিত ভাবে প্রতি মাসে বরাদ্দে সার আমি তুলি এবং কৃষকের মাঝে ন্যায্য মূল্যে বিতরণ করি। এখনই সিন্ডিকেট রোধে লাগাম না টানলে আসছে আলু মৌসুমে সার নিয়ে চরম বিপাকে পড়তে হবে, বললেন ক্যাবের এই নেতা। কৃত্রিম সারের তৈরি হয়, তাহলে আগামী দিনে আমাদের এই যে মৌসুমে যে আলু চাষটা শুরু হতে চলছে, তাহলে তো কৃষকরা বেকায়দায় পড়ে যাবে। আগে সার পর্যাপ্ত মজুদের সুযোগ না থাকলেও এখন সেই সুযোগ নেই। আগে যে পর্যাপ্ত মজুদের সুযোগ ছিল, বাহির বাজার থেকে আনা হতো, কিন্তু এখন সেই শ্বাস পাওয়া যাচ্ছে না। পাইলেও প্রচুর দাম, এই দামে এনে আমাদের বিক্রি করা সম্ভব হবে না, বিধায় আমরা কেউ এই রিস্ক নিচ্ছি না। প্রমাণ পাওয়া গেলে ডিলারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন এই কর্মকর্তা। যদি কোনো ডিলার বিসিআইসি, বিএডিসি ডিলার যদি মূল্য অধিক চাই, তাহলে সাথে সাথে তাকে যেন জানাই। আমরা যে কোনো পয়েন্টে আমরা সাথে সাথে 2-3 ঘন্টার মধ্যে আমরা সেখানে রেসপন্স করার চেষ্টা করব। সরকার কর্তৃক সিদ্ধান্তের ক্ষেত্রে অনিয়মের প্রবণতা থাকলে সে বিষয়ে নজরদারি দেওয়া হবে বলে জানালেন জেলা প্রশাসক। অনিয়মের যে একটা প্রবণতা এটা বেশি থাকে, যার কারণে তারা সরকার কর্তৃক যে সিদ্ধান্ত এখন আছে সেই সিদ্ধান্ত আমরা বাস্তবায়ন করছি। এরকম অভিযোগ পেয়েছি, সেগুলিতে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। যদি এই ধরনের অভিযোগ পাওয়া যায়, আমরা তাৎক্ষণিক আমাদের আইনগত যে ব্যবস্থা আছে, যেটা আমরা গত সিজনেও একদম কোনো ধরনের কনসিডার করিনি, আমরা এখনো এই বিষয়ে কনসিডার করব না। সারের কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি চাষিদের। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। রাজধানীর বাজারে পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী। প্রতি কেজি এখন বিক্রি হচ্ছে 110 থেকে 120 টাকায়। সপ্তাহের ব্যবধানে 50 টাকা পর্যন্ত বেড়ে চাপ তৈরি হয়েছে ভোক্তার ওপর। এদিকে খুচরা বাজারে তেলের দাম বেড়েছে লিটারে 2 থেকে 4 টাকা। এ নিয়ে সরকারের নজরদারির তাগিদ দিয়েছেন ক্রেতারা। সুরাইয়া মুন্নির রিপোর্ট। বাজারে লাগামহীন পেঁয়াজের দাম। 5 কেজির পাল্লা বিক্রি হচ্ছে 520 টাকায়। ব্যবসায়ীরা বলছেন, নতুন পেঁয়াজ বাজারে না আসায় সরবরাহে টান পড়েছে। ক্রেতারা বলেন, নজরদারি বাড়ানো না হলে এমন পরিস্থিতি আরও দীর্ঘ হতে পারে। বাড়তি দামে প্রয়োজনের তুলনায় কম কিনতে হচ্ছে তাদের। উচ্চ মূল্যের চাপ দুশ্চিন্তায় ফেলেছে ভোক্তাদের। নিত্যপণ্য দাম যদি বাড়ে সবারই সমস্যা হয়, কারণ ওই তো ইনকামটা নাই সবার। সারা দেশে পেঁয়াজের খুব একটা ঘাটতি নাই। এই বাজারেও যদি আপনি পাইকারি বাজারে দেখেন প্রচুর পেঁয়াজ, কিন্তু মনে হচ্ছে দামটাকে ম্যানিপুলেট করা হয়েছে। পেঁয়াজের দাম বাড়াতে আমার খালি সবার সমস্যা। আগে 1 কেজি খাইতাম, এখন আধা কেজি। দাম বাড়লে মনে করেন আমরা একটু কম নেই অথবা কম ব্যবহার করি, আর দাম কমলে আমরা একটু বেশি ব্যবহার করি। সরবরাহ বাড়লে দাম কমতে পারে বলে জানান বিক্রেতারা। বিগত বছরগুলোতে ইন্ডিয়ান পেঁয়াজ থাকে, দেশি থাকে, এই সচ্ছ থাকে না। একটা পেঁয়াজের উপর নির্ভরশীল সারা বাংলাদেশ। কৃষক গৃহস্থ ওরা এখন হাটে আনে কম কম, বেচে অনেক দাম দেয়া। দাম তো একটু বাড়ছে হঠাৎ করে, প্রায় 30-40 টাকা কেজি বাড়তি, ওই জন্য কিছুটা কম বেচে। ব্যাপারীরা পেঁয়াজ বেশি করে ব্যস্ত গোলাতে আন না, বলে পেঁয়াজের দাম কম থাকতো। বর্তমানে সয়াবিন তেলের দাম লিটারে 189 টাকা নির্ধারণ করা হয়েছে। লিটারে বেড়েছে 2 থেকে 4 টাকা। এর উপরে আবার 10 টাকা বাড়ানোর সুপারিশ করছে ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। এতে বাজারে নতুন করে অস্থিরতা তৈরি হবে। আগের তুলনায় কেজিতে 2 টাকা বাড়ছে আর কি। আগে তো লিটারে 20 টাকা বাড়তো, তাই তো বাড়ে না, মাত্র 2 টাকা বাড়ছে। কোম্পানি বলতেছে আরো বাড়বে, কিন্তু এখনো বাড়ে না। সয়াবিন তেল ও পেঁয়াজ সহ নিত্যপণ্যের দাম নাগালের মধ্যে রাখতে কার্যকর পদক্ষেপ চান সাধারণ মানুষ। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা।
ময়মনসিংহের গৌরীপুরে জারিয়া অভিমুখী ৪৯ নম্বর বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিনে হঠাৎ আগুন লেগে বিকল হয়ে যায়। এতে আতঙ্ক ছড়িয়ে পড়লে ট্রেন থামিয়ে যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয়। সকাল 10টার দিকে গৌরীপুর রেল স্টেশনের কাছে এ ঘটনা ঘটে। এ বিষয়ে নিশ্চিত করেছেন ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তার হোসেন। তিনি জানান, বর্তমানে ইঞ্জিন পরিবর্তনের কাজ চলছে। পরিবর্তন সম্পন্ন না হওয়া পর্যন্ত ময়মনসিংহ নেত্রকোনা জারিয়া রুটে রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে। ময়মনসিংহের ফুলবাড়িয়ায় দুর্বৃত্তদের দেয়া আগুনে আলম এশিয়া পরিবহনের একটি বাস পুড়ে গেছে। এ ঘটনায় বাসের চালক দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। রাত 3:15টার দিকে উপজেলার ভালুকজান এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রোকনুজ্জামান। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। প্যানোরামা প্রামাণ্যচিত্রে ট্রাম্পের বক্তব্য ভুলভাবে সম্পাদনার ঘটনায় এবার বিবিসির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তথ্যচিত্রটি পূর্ণ ও ন্যায্যভাবে প্রত্যাহার করার জন্য বিবিসিকে 14 নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্টের আইনজীবীরা। অন্যথায় প্রতিষ্ঠানটিকে $1 বিলিয়ন মামলার মুখোমুখি হতে হবে বলে জানানো হয়। আইনজীবীরা বলছেন, প্রামাণ্যচিত্রে ট্রাম্পের একটি ভাষণের দুটি আলাদা অংশ একসাথে মিশিয়ে দর্শকদের বিভ্রান্ত করা হয়েছে, যা দেখে মনে হচ্ছে 2021 সালের ট্রাম্প তার নির্বাচনী পরাজয়ের পর মার্কিন ক্যাপিটলে আক্রমণ করার জন্য জনগণকে স্পষ্টভাবে আহ্বান জানাচ্ছিলেন। ইতোমধ্যে এই ঘটনায় পদত্যাগ করেছেন বিবিসির মহাপরিচালক টিম ডেভি ও বার্তা প্রধান ডোবরাহ টার্নেস। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আপিল শুনানি শেষ, রায় 20 নভেম্বর। 7 সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চে দিন নির্ধারণ। ইসির নির্বাচনী আচরণ বিধি জারি, পোস্টার ড্রোনের ব্যবহার নিষিদ্ধ, লঙ্ঘনে 6 মাস কারাদণ্ড, 1.5 লাখ টাকা জরিমানা। পল্টনে 5 দাবিতে জামায়াত ও সমমনা 8 দলের সমাবেশ, দলে দলে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। এবং রাজধানীতে পেঁয়াজের কেজি 120, সয়াবিন তেল লিটারে বেড়েছে 4 টাকা, নতুন করে বৃদ্ধির সুপারিশে ক্ষুব্ধ ভোক্তা। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। সঙ্গে থাকার জন্য সবাইকে